আমি খুব ধীরে বললাম, এবার আমার জীবন আমি নিজে গড়ব। রাতটা নিঃশব্দে কেটে গেল, কিন্তু সেই নীরবতার ভিতরে একটা নতুন শক্তি জন্ম নিচ্ছিল। একটা মেয়ের ভেতরের শক্তি, যে এতদিন সহ্য করেছে কিন্তু এখন আর করবে না। পরের দিন সকালটা একটু ভিন্ন ছিল। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম কেবিনের বাইরে একটু অস্বাভাবিক ব্যস্ততা। দুজন সিকিউরিটি দাঁড়িয়ে, কিছু মানুষ ভেতরে বাইরে যাতায়াত করতেছে। আমি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বাবা একটু থেমে বললেন, তোমার আত্মীয়রা এসেছে। আমার বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। আত্মীয়রা? যারা এতদিন আমার খোঁজও নেয়নি? দরজা খুলতে একে একে ঢুকতে লাগলো তারা, খালা, চাচি, ফুপু, অনেকেই। তাদের মুখে একরকম সহানুভূতির ছাপ, কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা পুরোপুরি সত্যিকারের না। ওরে মেঘলা, একজন খালা এসে আমার হাত ধরে বললেন, তুই এত কষ্টে ছিলি, আমাদের কিছুই বললি না। আমি হালকা হাসলাম। আপনারা তো জিজ্ঞেস করেননি। ঘরের ভেতরে হঠাৎ একটু অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আরেকজন বললেন, আমরা তো ভাবছিলাম তুই খুব সুখে আছিস। আমি এবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললাম, মানুষ যা দেখে সব সময় তা সত্যি হয় না। তাদের কথাবার্তা শুনে আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম, তারা এসেছে আমার পাশে দাঁড়াতে না, তারা এসেছে এই ঘটনার অংশ হতে, এই আলোচনার অংশ হতে। ঠিক তখনই একজন ফিসফিস করে বললেন, শুনছি কেসটা অনেক বড় হয়ে গেছে। আরেকজন যোগ করলেন, এত মিডিয়ায় গেলে তো মেয়েদের ভবিষ্যৎ সমস্যা হবে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা একটা চাপা আগুন জ্বলে উঠলো। আমি ধীরে উঠে বসলাম। আমার ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবার দরকার নেই, আমি শান্ত গলায় বললাম। আমি নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করব। ঘরের ভেতরে আবার নীরবতা। এইবার তারা বুঝে গেল আমি আর আগে সেই চুপ করে থাকা মেঘলা না। ওদিকে জেলের ভিতরে ইয়াসিনের দিনগুলো আরো কঠিন হয়ে উঠল। সে এখন আর কারোর সাথে কথা বলে না, চুপচাপ এক কোণে বসে থাকে। কিন্তু বাহিরের খবর সে পাচ্ছে। প্রতিদিন নতুন নতুন সংবাদ, নতুন নতুন আলোচনা। তার নাম এখন একটা উদাহরণ হয়ে গেছে, একজন শিক্ষিত মানুষ কিভাবে নিজের জীবন ধ্বংস করলো। একদিন গার্ড এসে একটা খবরের কাগজ তার দিকে ছুড়ে দিল। দেখো, সে বলল। ইয়াসিন ধীরে কাগজটা তুলে নিল। একটা আর্টিকেল লেখা, মেঘলা রহমান, একজন সাহসী নারী যিনি নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ইয়াসিনের হাত কেঁপে উঠল। সে অনেকক্ষণ ধরে সেই নামটার দিকে তাকিয়ে রইল, মেঘলা রহমান। এই নামটা সে কখনো জানতেই চায়নি। তুই জানিস, পাশের কয়েদি বলল, তোর বউ এখন হিরো হয়ে গেছে। ইয়াসিন চোখ বন্ধ করে ফেলল। তার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে, ধীরে ধীরে, পুরোপুরি। হাসপাতালে আমি তখন বাবার সাথে বসেছিলাম। তিনি বললেন, আজকে কিছু এনজিও থেকে লোক আসবে। আমি অবাক হলাম, কেন? তারা তোমার সাথে দেখা করতে চায়। তোমার গল্প শুনে তারা অনুপ্রাণিত হয়েছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার গল্প? অনুপ্রেরণা? দুপুরে 3জন মহিলা এলেন। তারা খুব সম্মান নিয়ে আমার সামনে বসলেন। একজন বললেন, আপনি জানেন না আপনি কত মেয়েকে সাহস দিয়েছেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি তো শুধু নিজের জন্য লড়ছি। তিনি হালকা হাসলেন। নিজের জন্য দাঁড়ানোই সবচেয়ে বড় সাহস। এই কথাটা আমার ভেতরে গভীরভাবে আঘাত করলো। হ্যাঁ, আমি শুধু নিজের জন্য দাঁড়িয়েছি, কিন্তু হয়তো এর প্রভাব আরো অনেক দূর পর্যন্ত যাবে। সেদিন বিকেলে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর লুকিয়ে থাকবো না, আমি সামনে আসব। বাবাকে বললাম, আমি একটা স্টেটমেন্ট দিতে চাই। তিনি একটু চমকে উঠলেন। তুমি নিশ্চয়ই? আমি ধীরভাবে বললাম, হ্যাঁ। সন্ধ্যায় একটা ছোট্ট প্রেস কনফারেন্সের আয়োজন করা হলো। আমি ধীরে মাইকের সামনে গিয়ে দাঁড়ালাম। অনেকগুলো ক্যামেরা আমার দিকে তাকানো, কিন্তু এবার আমি ভয় পাইনি। আমি খুব শান্তভাবে বললাম, আমি মেঘলা, আমি মা হতে যাচ্ছি, আর আমি একজন মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। চারিদিকে নিস্তব্ধতা। আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি ভেবেছিলাম সহ্য করলেই সব ঠিক হয়ে যাবে। আমার গলা একটু কেঁপে উঠলো, কিন্তু সহ্য করা কখনো সমাধান না। আমি পেটের উপর হাত রাখলাম। আমি আমার সন্তানের জন্য দাঁড়িয়েছি, যাতে সে এমন একটা পৃথিবীতে জন্মায় যেখানে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে না। একটা মুহূর্তের জন্য কেউ কোনো শব্দ করলো না। তারপর ধীরে ধীরে হাততালি শুরু হলো। আমি বুঝলাম আমি বদলে গেছি পুরোপুরি। রাতে কেবিনে ফিরে এসে আমি আয়নার সামনে দাঁড়ালাম, নিজের চোখের দিকে তাকালাম। এখন সেখানে ভয় নেই, লজ্জা নেই, শুধু শক্তি। আর ওদিকে জেলের অন্ধকারে বসে ইয়াসিন সেই খবরটাই দেখছিল। তার চোখে পানি, কিন্তু এই কান্না কোনো কিছু বদলাতে পারবে না, কারণ এইবার মেঘলা শুধু একজন মেয়ে না, সে একটা প্রতীক হয়ে গেছে। এই কথাটা এখন শুধু মিডিয়ার শিরোনাম না, এটা বাস্তবতা। আর সেই বাস্তবতার ভার এখন আমার কাঁধে। সকালের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছিল। আমি চুপচাপ বসেছিলাম। আজ আবার কোর্ট, আজকে শুনানি, আগেরগুলোর মতো না। আজ সিদ্ধান্তের দিকে আরো এক ধাপ এগোনো হবে। বাবা আমার সামনে এসে দাঁড়ালেন। শরীর কেমন? তিনি জিজ্ঞেস করলেন। আমি ধীরে বললাম, ভালো আছি, আমি প্রস্তুত। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আজ ওরা একটা চেষ্টা করবে। আমি বুঝে গেলাম তিনি কি বলতে চাইছেন। আপোষ? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা নাড়ালেন।
হ্যাঁ, তারা চায় বিষয়টা বাইরে মিট হয়ে যাক। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এই সুযোগটা হয়তো অনেকেই নিত, সবকিছু চুপচাপ শেষ করে ফেলতো, সমাজের কথা, ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু আমি সেই মানুষটা না। না, আমি ধীরে বললাম, আমি আপোস করব না। বাবার চোখে আবার সেই গর্বের ছাপ। আমি জানতাম। তিনি বললেন, কোর্টের সামনে আজকে আগের চেয়েও বেশি ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন, ফিস সবকিছু যেন আরো তীব্র। আমি গাড়ি থেকে নামতে চারিদিক থেকে প্রশ্ন ছুটে এলো, ম্যাডাম, আপোসের ব্যাপারে কি বলবেন? আপনি কি কেস তুলে নেবেন? আমি থামলাম না, শুধু একবার বললাম, ন্যায় বিচারের কোনো আপোস হয় না। কোর্টরুমে ঢুকতেই পরিবেশটা ভারী লাগছিল। আজ সবাই অপেক্ষা করছে কি হবে। ইয়াসিনকে যখন আনা হলো আমি তাকিয়ে রইলাম। সে আগের চেয়ে আরো ভেঙে পড়েছে, দাড়ি বেড়ে গেছে, চোখের নিচে কালি, কিন্তু তার চোখে আজ একটা ভিন্ন জিনিস ছিল, একটা শেষ চেষ্টা। শুনানি শুরু হলো। ডিফেন্স লয়ার উঠে দাঁড়ালো। আজ তার কণ্ঠে একটা আলাদা চাপা তাড়াহুড়া। মাই লর্ড, সে বলল, আমার ক্লায়েন্ট তার ভুল স্বীকার করতে প্রস্তুত এবং তিনি এই ব্যাপারটি পারিবারিক সমাধান করতে চান। কোর্টরুমে হালকা গুঞ্জন। সে আরো বলল, তিনি তার স্ত্রীকে আর্থিক নিরাপত্তা, ভবিষ্যতের নিশ্চয়তা সবকিছু দিতে রাজি আছেন। আমি চুপচাপ শুনছিলাম, প্রতিটা শব্দ যেন আমার ভেতরে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ বিচারক আমার দিকে তাকালেন। আপনি কি কিছু বলতে চান? পুরো কোর্টরুম নিস্তব্ধ, সব চোখ আমার দিকে। আমি ধীরে উঠে দাঁড়ালাম। আমার বুকের ভিতর দগদগ করছিল, কিন্তু আমার কণ্ঠ শান্ত, ধীর। আমি কোনো আপোস চাই না, আমি বললাম। একটা মুহূর্তের জন্য সব থেমে গেল। আমি টাকা চাই না, নিরাপত্তা চাই না, আমি শুধু বিচার চাই। আমার গলা এবার একটু কেঁপে উঠলো, কারণ আজ আমি যদি চুপ হয়ে যাই তাহলে কাল আরেকটা মেয়ে একই জিনিস সহ্য করবে। কোর্টরুমে এক ধরনের নীরবতা নেমে এলো, যেন সবাই এই কথার অনুভব করছে। ইয়াসিন আমার দিকে তাকিয়েছিল, তার চোখে হতাশা, শেষ আশাটাও ভেঙে গেল। হঠাৎ সে নিজেই দাঁড়িয়ে গেল। মাই লর্ড, তার কণ্ঠ কাঁপছিল। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। আমি ভুল করেছি, সে বলল। তার কণ্ঠে প্রথমবারের মতো কোনো অহংকার নেই। আমি ভেবেছিলাম আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। আমি ভেবেছিলাম সে কখন আমার বিরুদ্ধে যাবে না। সে থেমে গেল, তার চোখে পানি। কিন্তু আমি ভুল ছিলাম। কোর্টরুমে নিস্তব্ধতা। আমি তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটা আমি একসময় ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন সে শুধু একজন অপরিচিত মানুষ। বিচারক কিছুক্ষণ নীরব থেকে বললেন, এই কেসের প্রাথমিক পর্যায়ে সবকিছু বিবেচনা করে আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবে। তিনি তারিখ ঘোষণা করলেন, কিন্তু যাওয়ার আগে তিনি একবার আমার দিকে তাকালেন। তার দৃষ্টিতে সম্মান ছিল। কোর্ট থেকে বের হওয়ার সময় আজ কেউ চিৎকার করছিল না, সবাই যেন চুপচাপ ভাবছে। বাইরে এসে আমি গভীরভাবে একটা শ্বাস নিলাম। মনে হচ্ছিল আমি একটা বড় যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছি। বাবা বললেন, মেঘলা, তুমি ক্লান্ত? আমি হালকা হাসলাম। না, আমি শক্ত হয়ে গেছি। গাড়িতে বসে আমি জানালার বাহিরে তাকালাম। এই শহর, এই মানুষগুলো, সবকিছু একই আছে, কিন্তু আমি বদলে গেছি। হাসপাতালে ফিরে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম, হাত পেটের উপর। তুমি জানো, আমি আসতে বললাম, তোমার জন্য আমি এত শক্ত হতে পেরেছি। রাত নেমে এলো, চারিদিকে নীরবতা, কিন্তু এই নীরবতার ভেতরে একটা বড় সিদ্ধান্ত জন্ম নিচ্ছে। কারণ আমি সামনে শুধু বিচার না, সামনে আমার পুরো জীবন পড়ে আছে। আমি কি এই সম্পর্কটা শেষ করব? আমি কি নতুন করে শুরু করব? আমি চোখ বন্ধ করলাম। ধীরে ধীরে একটা উত্তর পরিষ্কার হয়ে উঠলো, আমি আর ফিরবো না, কখনো না। আর ওদিকে জেলের সেলে বসে ইয়াসিন জানতো, এইবার সে শুধু একটা কেস হারাচ্ছে না, সে তার পুরো জীবন হারাচ্ছে।